প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে অর্থনীতির বিষয়ের কিছু আলোচনা করব বলে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। তো আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এই কারণেই পরিচয়টা আসলে সামনাসামনি হলে আজকে খুবই ভালো হতো, কিন্তু এই করোনাকালীন অবস্থায় বিরূপ পরিস্থিতির কারণে আজকে প্রথম যে ইন্ট্রোডিউস ক্লাস সেটা অনলাইনের মাধ্যমে নিতে হচ্ছে। তো তোমরা নিশ্চয় এর আগেও আমাদের অর্থনীতির ক্লাস পেয়েছো। তো আমি তোমাদের পড়াবো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় পত্র। আমাদের আরেক স্যার আছে, উনি প্রথম অধ্যায় পড়াচ্ছেন, আমি পড়াবো প্রথম পত্র এবং আমি পড়াবো হচ্ছে দ্বিতীয় পত্র। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথম বর্ষের প্রথম অধ্যায়। তো আলোচনা করার আগেই আমি একটু তোমাদের সঙ্গে কিছু সৌজন্য কথাবার্তা একটু বলতে চাচ্ছি। সেটা হলো যে তোমরা দৌলতপুর কলেজে মানবিক শাখায় অনেকগুলো সাবজেক্ট আছে, তার মধ্য থেকে অর্থনীতি বেছে নিয়েছো। এই জন্য তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। তো অর্থনীতি সত্যিই একটা যুগোপযোগী সাবজেক্ট। এই অর্থনীতিটা সায়েন্স বেস, কমার্স বেস, আর্টস বেস তো বটেই। তো সেক্ষেত্রে এই অর্থনীতিটা পড়ে তুমি ভবিষ্যতেও ভালো কিছু করতে পারবা। বিশেষ করে মানবিক শাখার যে কোনো বিষয়ে অনার্স পড়ার সুযোগ পাবা। সেই সাথে সাথে বাণিজ্য বিভাগেরও বেশ কিছু সাবজেক্টে তুমি চান্স পাওয়ার সুযোগ পাবা। এই কারণে অনেকে অর্থনীতিটা বেছে নেয়, কারণ অর্থনীতি মানবিক শাখার এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো শুধুমাত্র মানবিকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু অর্থনীতি কেবলমাত্র একটু ডিফারেন্ট সাবজেক্ট, যেটা হচ্ছে ভবিষ্যতে বিশেষ করে অনার্সের ক্ষেত্রে তুমি বাণিজ্য শাখাকে বেছে নিতে পারবা। আর অর্থনীতিটা অবশ্যই একটা যুগোপযোগী সাবজেক্ট, এবং তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের প্রাণ হচ্ছে, একটি দেশের প্রাণ হচ্ছে অর্থনীতি, আর বাংলাদেশের প্রাণ অর্থনীতি, সেটা অবশ্যই। তাই এই বিষয়টা সম্পর্কে প্রত্যেকটি স্টুডেন্টেরই মোটামুটি একটু ভালো ধারণা থাকা উচিত। আর সেই ক্ষেত্রে যদি তোমার সরাসরি অর্থনীতির সাবজেক্ট থাকেই, তাহলে তো তুমি আরও এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবা। তুমি নিজেকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, এমনকি রাষ্ট্রকেও, দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবা। তো বর্তমান যুগের প্রেক্ষিতে এই ডিজিটাল যুগ, গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন যেটা তোমার বিশ্বগ্রাম যেটাকে বলা হয়, গ্লোবাল ভিলেজ, এই সব কিছু বিষয়ে পুরোপুরি ধারণা তুমি ইকোনমিক্স থেকে পাবা। তো আমি আর শুভেচ্ছা বিনিময়ে খুব বেশি করতে যাচ্ছি না, কারণ আমাদের অনলাইন ক্লাসের সময়টা খুবই সীমিত। তাই প্রথম ক্লাস হিসেবে তোমাদের সঙ্গে দু একটি কথা বললাম। তোমরা কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর এবারে আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি। তোমরা সবাই লিখে নাও দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমি আজকে পড়াবো। আর আমার পড়ানোর শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, একটু লিখে নাও। ঐতিহাসিক পটভূমি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার শিরোনাম। আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক
পটভূমি। আমি যেহেতু তোমরা আজকে প্রথম ক্লাস, আমি বলবো যে তোমাদের খাতা কলম নিয়ে বসে যাবা, বই খাতাপত্র নিয়ে বসে যাবা, এবং আমি যে বিষয়গুলো একটু আলোচনা করব এবং বোর্ড ইউজ করব, বোর্ডের যে বিষয়গুলো আমি একটু ইন্ডিকেট করব, তোমরা অবশ্যই সেই বিষয়গুলো খাতায় লিখে নিবা এবং পরবর্তীতে সেই বিষয়গুলো আরও একাধিকবার দেখার সুযোগ পাবে এবং লিখে নিলে ভালো হয়। কারণ তোমরা এখনও হয়তো বা অনেকে বইপত্র কেনোনি। তো যাই হোক, আমি আবার একটু বলি, আগের কথায় ফিরে যাচ্ছি, যে তোমরা অবশ্যই বইপত্রগুলো কিনে নিবা। তোমাদের যে গাইড টিচার আছে, প্রত্যেককেই স্ব গাইড টিচারের কাছ থেকেই বুক লিস্ট পেয়ে যাবা, এবং বইয়ের নাম, রাইটারের নাম, ইভেন প্রকাশনীর নামও তোমরা পেয়ে যাবা। তোমরা এই বিষয়গুলো তোমাদের স্ব গাইড টিচারের কাছ থেকে তোমরা এটা কালেক্ট করবা এবং খুব দ্রুত বইপত্রগুলো কিনে নিবা। তো যাই হোক, আমি আবারও আমার আলোচনায় আসতেছি। তোমরা এটা অবশ্যই লিখে নাও যে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। তো আমরা অবশ্যই কিছু প্রারম্ভিক আলোচনায় আমরা জানি যে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এ দেশটি অধিকাংশ সময় বিভিন্ন উপনিবেশিক শাসনে জর্জরিত ছিল। শুরু থেকে প্রায় শেষ অবধি বিভিন্ন দেশ, বিভিন্ন জাতির শাসন, শোষণের, নিপীড়নে, নির্যাতনে আমাদের অর্থনীতিটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আদিকালে এই ভারত উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশে বসবাস করত অনার্যরা। এই অনার্যরা বসবাস করত, অনার্যদের পরে আসে হচ্ছে আর্যরা। এই আর্যরা এসে উপনিবেশই স্থাপন করে। পরবর্তীতে আর্যদের পরে আসে উত্তর ভারত থেকে আসে বৌদ্ধরা। এই বৌদ্ধরা আসার পরবর্তীতে আবারও কিছুদিন পর, অর্থাৎ বিশেষ করে হিন্দু রাজাদের প্রভাবে, বিশেষ করে সেন রাজাদের প্রভাবে ওই সমস্ত বৌদ্ধরা অধিকাংশই হিন্দু ধর্মের দীক্ষা লাভ করে এবং হিন্দু ধর্মে তারা চলে আসে। পরবর্তীতে আসে তোমার 13 শতাব্দীর শুরুর দিকে, 13 শতকের শুরুর দিকে মুসলিম উপনিবেশ শুরু হয় এবং পরবর্তীতে একের পর এক আসে মুঘল আমল, তারপরে হচ্ছে ইংরেজ আমল, তারপরে আসে হচ্ছে পাকিস্তানি আমল। আর পাকিস্তানি, তোমরা এখন অনেকেই পাকিস্তানি আমলের শোষণ নির্যাতনের ইতিহাস অনেকেই জানো। তো তাহলে আমরা একটু পেছনের দিকে দেখো, যে তোমরা আবারও শুনেরো যে আমি আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। ঠিক আছে, ঐতিহাসিক পটভূমিতে অবশ্যই আমরা পিছনের দিকে ফিরে যেতে হবে। পটভূমি মানে কি? পিছনের অংশ। তো বাংলাদেশের অর্থনীতির পিছনের অংশটা অবশ্যই আলোচনায় আসা উচিত। তাই আমাদের প্রথম অধ্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমি আবার একটু খেয়াল করো, আমি বিষয়টা রিপিট করছি, যে আমাদের দেশের আদিকালে বসবাস করতে হচ্ছে অনার্যরা, তারপরে আসে হচ্ছে আর্যরা, আর্যদের পরবর্তীতে আসে বৌদ্ধরা, বৌদ্ধদের পরবর্তীতে বৌদ্ধরা বা এদেশের জনগণের সাথে মিশে বা হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে তারা তাদের মতো উপনিবেশিক শাসন শুরু করে। পরবর্তীতে 13 শতকের শুরুর দিকে আসে মুসলিম উপনিবেশ শুরু হয়, মুসলিম উপনিবেশের পরে আসে মুঘল উপনিবেশ, মুঘলের পরে আসে ইংরেজ শাসন, তারপরে আসে হচ্ছে পাকিস্তানি শাসন, যেটা তোমরা তো হরহামেশাই শুনছো, ছোটো থেকে শুনে আসছো। তো এই হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের ইতিহাসের প্রাথমিক আলোচনার। আমরা এই পটভূমির থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে 3 ভাগে ভাগ করতে পারি। আমরা যে আলোচনা করলাম এর দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে ক, প্রাচীন যুগ। তোমরা একটু সবাই লিখে নাও, প্রাচীন যুগে বাংলার অর্থনীতি, প্রাচীন যুগে বাংলার অর্থনীতি। তারপরে হচ্ছে মধ্যযুগে বাংলার অর্থনীতি। গ হচ্ছে আধুনিক যুগে বাংলার অর্থনীতি। তো এই অর্থনীতিটাকে আমরা যদি একটু শতাব্দীতে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম এই অংশটাকে আসবে হচ্ছে
এটা আসবে হচ্ছে হ্যাঁ আদিকাল থেকে 1200 সাল পর্যন্ত। তার পরবর্তীতে আসবে হচ্ছে তোমার 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত। এর পরবর্তীতে আসবে 1757 থেকে বর্তমান। একটু সবাই লিখে নাও, একটু আমি আমি পাশে সরে যাচ্ছি, তোমরা একটু লিখে নাও বিষয়টা। একটু সবাই লিখে নিবা, তোমাদের জন্য একটু 1-2 মিনিট আমি সময় দিচ্ছি, সরে আসছি, এটা একটু বোর্ড দেখে তোমরা লিখে নাও, কারণ যেহেতু অনেকেই এখনও বই কিনোনি, তাই এই বিষয়টা একটু খাতায় লিখে নাও। তাহলে মোটামুটি তোমরা তুলে নিয়ে এসছো নিশ্চয়ই। আমি একটু বোর্ডটা মুছে দিই। আচ্ছা, আমরা এই আধুনিক কালকে আবার তো প্রাচীন যুগে দেখো, প্রাচীন যুগে বাংলার অর্থনীতির আদিকাল হচ্ছে 1200 আদি থেকে, অর্থাৎ শুরু থেকে 1200 সাল পর্যন্ত, 1200 থেকে 1757 সাল পর্যন্ত, এবং আধুনিক যুগে বাংলার অর্থনীতি হচ্ছে 1757 থেকে বর্তমান পর্যন্ত। আমরা পরবর্তীতে এই আধুনিক সময়টাকে আরও 3 ভাগে ভাগ করেছি। এই আধুনিক কালটাকে আমরা আরও 3টা অর্থনৈতিক তোমার হচ্ছে ঐতিহাসিক পটভূমি, ঐতিহাসিক দিক থেকে, অর্থাৎ অর্থনীতির ইতিহাস থেকে আমরা আরও 3 ভাগে এটাকে দেখাতে পারি। প্রথম হচ্ছে এখান থেকে আসলো, 1 নম্বরে আসতে হচ্ছে ব্রিটিশ যুগ, তারপরে প্রথমে আসছে হচ্ছে ব্রিটিশ যুগ, তারপরে হচ্ছে পাকিস্তান যুগ, পাকিস্তানি যুগ, তিন নম্বরে আসবে হচ্ছে স্বাধীনতা পরবর্তী যুগ। পরে আসতে হলো স্বাধীনতার পরবর্তী যুগ। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? স্বাধীনতা পরবর্তী যুগ। এখানে আমরা এই আধুনিক যুগটাকে আমরা আবার 3টা ভাগে দেখাচ্ছি। আধুনিকটাকে আমরা দেখাচ্ছি 3টা ভাগে। তাহলে এই ব্রিটিশ যুগটাকে আমরা যদি ঠিক এইভাবে আবার সালের প্রেক্ষিতে দেখাই, তাহলে আরেকটা কেমন আসে? 1757 থেকে 1947। এখানে দেখো তাহলে শুরু হয়েছে কত? 1757 থেকে 1947 সাল। আচ্ছা, পাকিস্তানি যুগ এটা আসতে হচ্ছে 1947 থেকে 1971 সাল। আর তারপর একটা আসতে হচ্ছে 1971 থেকে বর্তমান। এবার দেখো, এই চারটা যদি তোমরা একটু লিখে নিতে পারো, লিখে একটু মুখস্থ করবা, দেখবা যে খুব সুন্দর মতো বুঝতে পারবা। আমি এখানে মূলত তোমাদেরকে একেবারেই জিস্ট জিনিসটা, আলাদা আলাদা খণ্ডের অংশগুলোকে আমরা সাল আকারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই বিষয়টা একটু খেয়াল করে তোমরা দেখো, যে দেখো শুরু হয়েছে আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত। আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে আমরা এইভাবে দেখাতে পারি।
আদি থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে এইভাবে আমরা স্তরে স্তরে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারি। এবার তোমরা আসলে খেয়াল করে দেখো তো, প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই কত সুন্দর ভাগ ভাগ করে এখানে দেখানো হয়েছে, এবং বিশেষ করে সাল ওয়ারিজ যে দেখানো হয়েছে এই বিষয়টা যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কোথাও সমস্যা থাকবে না। দেখো, আমি আবারও এই বিষয়টা একটু তোমাদের চারটা নিয়ে আলোচনা করছি। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি আদি থেকে 1200 সাল, মধ্যযুগে 1200 থেকে 1957 সাল, এবং আধুনিক যুগে বাংলার অর্থনীতিটা হচ্ছে তোমার 1757 সাল থেকে বর্তমান পর্যন্ত। তো এই আধুনিক কালটাকে আবারও আমরা আরও তিনটা উপভাগে ভাগ করে দেখিয়েছি। এটা হচ্ছে মূল ভাগ, মূল থেকে উপভাগ। এই উপভাগ করে আমরা আবার দেখাতে পেরেছি যে দেখো আধুনিক কালকে তিন ভাগে। একটা হচ্ছে ব্রিটিশ যুগ, যেটার অবস্থান হচ্ছে 1757 থেকে 1947। পাকিস্তানি যুগ, যেটার অবস্থান হচ্ছে 1947 থেকে 1971 সাল পর্যন্ত, এবং পরবর্তী স্বাধীনতা পরবর্তী যুগ যেটা, সেটাকে আমরা বলবো 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ। আচ্ছা, আমি এবার তোমরা একটু লিখে নাও। আমি জাস্ট 30 সেকেন্ড তোমাদের জন্য অপেক্ষা করছি, একটু খুব দ্রুত তোমরা এটা লিখে নাও। আচ্ছা, আমি এর পরবর্তী আলোচনায় আসছি। সেটা হচ্ছে যে আমরা এটা তো আলাদা আলাদাভাবে দেখিয়েছি, এখন কিছু সংক্ষিপ্ত আলোচনা এই তোমার হচ্ছে ভাগগুলোর সাথে আমরা করব। আলোচনা করলে আরও বিষয়টা সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা তৈরি হবে। তো আলোচনার প্রথমেই আমরা আসি হচ্ছে প্রাচীন যুগে বাংলার অর্থনীতির অবস্থা। তো প্রাচীন যুগে বাংলার অর্থনীতির অবস্থা মোটামুটি বলা যায় যে বিশেষ করে তোমার কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা অনেক তথ্য পাই। সেখান থেকে বলছে যে প্রাথমিক অবস্থায় হয়তো কৃষিকাজের খুব একটা ভালো প্রসূন না হলেও এই প্রাচীন যুগে বাংলার মোটামুটি মাঝামাঝি এসে তারা কৃষিতে যথেষ্ট সমৃদ্ধশালী হয়েছিল, এবং এখানে তারা বিভিন্ন ধরনের, যদিও বাজার ব্যবস্থাটা চালু ছিল না তখন অর্থনীতি, আমরা এই যে বাজারটা বলছি লেনদেনের যে বিষয়গুলো, এগুলো তখন ছিল না। তখন ছিল হচ্ছে বাটার সিস্টেম, বিনিময় প্রথা ছিল অর্থনীতির প্রথম যুগে। তো তখন এই বিনিময় প্রথাটা, অর্থাৎ এক জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস একজন আরেকজনের চাহিদা অনুযায়ী তারা পূরণ করত। এটাকে বলা হচ্ছে বাটার সিস্টেম। অর্থনীতির প্রথম যুগের যে লেনদেনটা হতো সেটা হচ্ছে বিনিময় প্রথার মাধ্যমে, কারণ তখন বিনিময়ের কোনো মাধ্যম ছিল না। তো সেই বাটার সিস্টেম চালু ছিল, এবং সেখানে আরও কিছু জিনিস ওই যুগে মানুষেরা অনেকটা উন্নতি করেছিল, যেমন হচ্ছে কাঠ খোদাই শিল্প, পাথর শিল্প, কিছু চিনি শিল্পের উন্নয়ন, চিনি শিল্প তারা শুরু করেছিল। এই ধরনের ধাতু শিল্প, মৃৎশিল্প, বিভিন্ন ধরনের এই শিল্পগুলো, বিশেষ করে তোমার কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো, এই কটেজ ইন্ডাস্ট্রিটা মূলত আমাদের খুব ভালো একটা অবস্থায় ছিল এই প্রাচীন যুগে। এবং বলা হচ্ছে যে তখন এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর ওপরে নির্ভর করে এই ধরনের যে শিল্প ছিল, এই শিল্পগুলোরও কিন্তু বিদেশেও রপ্তানি করা হতো। তো বিদেশে রপ্তানি করা হতো। এর কারণে দেখা যাচ্ছে যে তখন আন্তর্জাতিক বাণিজ্যটা ওই সময় থেকেই শুরু হয়েছিল বাংলায়। আচ্ছা, এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা দাস প্রথাও প্রচলিত ছিল এই যুগে। এখানে অর্থনীতির কিছু সমৃদ্ধি আসার পরপরই এই দাস প্রথাটা কিন্তু এই প্রাচীন যুগেই শুরু হয়েছিল। কারণ এই যে চাষাবাদ করার সাথে সাথে মানুষের প্রয়োজন হওয়ার সাথে সাথে মানুষকে দাস হিসেবে ব্যবহার করত, এবং দাস প্রথাটা এই যুগেই শুরু হয়, এবং সেটা মধ্যযুগেও খুব রমরমা একটা অবস্থা ছিল। তো তারপরে এখানে এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মশলা বাংলা থেকে এই তোমার হচ্ছে বিদেশে রপ্তানি করা হতো। বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের এই যে মৃৎশিল্প, তারপরে কাঠ শিল্প বা এই ধরনের কিছু শুরু হয়েছিল, এবং এই ধরনের তোমার বাণিজ্যের উপর ভিত্তি করে তখন হচ্ছে জাহাজ শিল্পটাও কিন্তু
বিস্তার লাভ মানে তোমার হচ্ছে শুরু হয়েছিল এই প্রাচীন যুগে বাংলার এই ঐতিহাসিক মানে ইতিহাসকে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য জাহাজ শিল্পের কিন্তু সূচনা হয়েছিল এই প্রথম যুগেই। কারণ তখন কিন্তু আমাদের মতো এত সড়ক পথ বা বিমানপথ মানে আকাশপথ তো ছিল না, তখন একটাই যোগাযোগের পথ ছিল, সেটা হচ্ছে জলপথ। আর জলপথেই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কি অধিকাংশ মানে সবই বলা যায় যে বাণিজ্যটা হচ্ছে জলপথেই। কারণ স্থলপথে তো এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ ছিল না, এমনকি দেশের অভ্যন্তরেও তো খুব একটা ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না। যাই ছিল সবগুলোই হচ্ছে তোমার নদীপথে বা সমুদ্রপথে, যেটাকে এক কথায় বলা হচ্ছে জলপথে আর কি। তো এই অবস্থা থেকে আমরা মোটামুটিভাবে প্রাচীন যুগের এই কিছু জিনিসগুলো আমরা বুঝতে পারি। তো এই বিষয়গুলো বিশেষ করে তোমার কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা অনেক তথ্যগুলো পাই। এ সময় দেখা যাচ্ছে যে অর্থনীতির মূলত ভিত্তি ছিল হচ্ছে কৃষি, শিল্প, খনিজ ও ব্যবসা বাণিজ্য। এইগুলো ছিল হচ্ছে তোমার প্রাচীন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি: কৃষি, শিল্প, খনিজ ও ব্যবসা বাণিজ্য। তো ঠিক আছে, মূলত আমি পরবর্তী পয়েন্টগুলো পরবর্তীতে আলোচনা করব, কারণ সময়ের সংক্ষিপ্ততার কারণে সবগুলো আমরা আলোচনা করতে পারবো না। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই আমার আলোচনা শেষ করলাম, এবং পরবর্তী ক্লাসে এই অনলাইন ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।